নমস্কার, আমি তুহিন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা কোম্পানির আইপিও নিয়ে আলোচনা করব। কোম্পানিটা লেন্সকার্ট সলিউশন। অর্থাৎ আপনারা জানেন যে লেন্সকার্ট একটা চশমার কোম্পানি। আর সেই কোম্পানির আইপিও এসেছে এবং সেই আইপিও নিয়েই আলোচনা করব। আইপিওতে ইনভেস্ট করা ঠিক হবে না ভুল হবে তার বিশদ আলোচনাই থাকবে এই ভিডিওর মূল উদ্দেশ্য। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং পুরো দেখুন। দেখবেন যে লেন্সকার্ট যে আইপিও তা নিয়ে কোনো সমস্যা হবে না এবং সেখানে ইনভেস্ট করা ভালো না খারাপ তা নিয়েও বা সেটা বুঝতেও কোনো সমস্যা থাকবে না। চলুন আজকে লেন্সকার্ট নিয়ে লেন্সকার্টের আইপিও নিয়ে আলোচনা শুরু করি। তো ১ম এ লেন্সকার্টের বেসিক নলেজ আমরা জেনে নেব। আমরা আপনারা জানেন যে লেন্সকার্টের প্রতিষ্ঠাতা হচ্ছেন পিয়ুষ বানসাল। তিনি ১ম এ মাইক্রোসফটে জব করতেন। কিন্তু পরে তিনি সেটাকে কুইট করে দিয়ে তিনি নিজের কোম্পানি প্রতিষ্ঠিত করেন। অবশ্য ২০০৮ সালেই তিনি প্রতিষ্ঠিত করেন অন্য এক নামে। পরে সেই নামটা বদল করে লেন্সকার্ট করেছেন। এই লেন্সকার্টের সূচনা হয় ২০১০ সালে। এর মেইন ব্রাঞ্চ সদর দপ্তর যেটাকে বলি আমরা, সেটা হরিয়ানার গুরুগ্রামে রয়েছে। এই কোম্পানি যে ব্যবসাটা করে তা হলো অনলাইন এবং অফলাইন মানে ২ মাধ্যমেই চশমা বিক্রির কাজ করে। এরা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে এরা কিন্তু এই চশমার বিক্রির ব্যবসাটা করে থাকে। এর যদি আরো একটু ডিপ ঢুকি তাহলে লেন্সকার্ট ভারতের শীর্ষ মানে টপ ওই আইওয়ার রিটেইলার। এরা চশমা, লেন্স, সানগ্লাস, কনট্যাক্ট লেন্স বিক্রি করে। এদের যে ব্র্যান্ড স্লোগান ভিশন ফর অল। এরা জানেন যে আমি ১ম এ বলেছি অনলাইন, অফলাইন ও ওমনি চ্যানেল মানে যেটা অনলাইন এবং অফলাইন দুটোকে মিলিয়ে যেটা একটা নাম দেওয়া হয়েছে ওমনি চ্যানেল। ওই ওমনি চ্যানেলে এদের বিজনেস মডেল। যদি কোম্পানির ইতিহাসটা ভালো করে জানতে চান, তাহলে আমি যে বলছিলাম ২০০৮ এ ভ্যালু টেকনোলজিস পিভিটি এলটিডি প্রতিষ্ঠা করেন। আসলে এইটাই নাম পরে ২০১০ এ লেন্সকার্ট.com হয়ে যায়। এরা কিন্তু ১ম এ যখন ২০০৮-১০ মানে ২০১০ এ এলো, তখন কিন্তু এরা অনলাইন বিজনেস শুরু করেছিল। এদের কোনো ফিজিক্যাল বা অফলাইন স্টোর ছিল না। ২০১৪ সালে এদের ফিজিক্যাল স্টোর আসে। ২০১৪ সালে ফিজিক্যাল স্টোর ১ম ওপেন হয়। এদের আবার ২০২০ তে দেখুন আন্তর্জাতিক সম্প্রসারণ অর্থাৎ ভারতের বাইরেও এরা বিভিন্ন দেশে নিজেদের ব্যবসাটাকে সম্প্রসারিত করে, বাড়িয়ে নিয়ে যায়। তারপরে জানেন রিসেন্টলি ৩১ তারিখ থেকে গতকাল থেকে এর আইপিও ঘোষণা হয়েছে। এই কোম্পানির ব্যবসার মডেলটা হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন মডেল। মানে এরা বাইরে থেকে কিছুই করে না। সবই কিছু কোম্পানির নিজেরই রয়েছে। মানে নিজস্ব ডিজাইন, প্রোডাকশন, আম সেলিং মানে সবকিছুই। এরা ডিস্ট্রিবিউশন থেকে সবকিছুই নিজেরাই করে। অর্থাৎ শুধুমাত্র কাঁচামালটা ওরা নিয়ে আসে, বাকি কাজগুলো নিজেরাই করে। ফলত এই কোম্পানির কিন্তু যে অপারেটিং লেভারেজ সেটা কিন্তু অন্যান্য কোম্পানির তুলনায় অনেক বেশি ভালো। এদের অনলাইন প্ল্যাটফর্ম আছে জানেন আপনারা, অফলাইন স্টোর আছে। অফলাইন স্টোরে এদের ভারতের মধ্যে প্রায় ২১০০ মানে ২০০০ প্লাস লিখেছি মানে ২১০০ মতো স্টোর রয়েছে অফলাইন এবং বিদেশে প্রায় ওই ৬৫০ ৭০০ মতো স্টোর রয়েছে। এরা যে কাজটা করে কি ওই যে ঘরে বসেই ডাক্তারকে দিয়ে চোখ টেস্ট করিয়ে দেওয়া এবং আপনার আ চোখের চোখের যে পাওয়ার অনুযায়ী সঠিক লেন্সটা ইউজের মাধ্যমে চশমা আপনাকে বিক্রি করা। এটা হচ্ছে সাধারণত এদের ব্যবসা। মানে চশমা বিক্রি করাই হচ্ছে এদের মূল ব্যবসা। এদের যদি ফিন্যান্সিয়াল পারফরম্যান্স দেখি, তাহলে এদের ফিন্যান্সিয়াল পারফরম্যান্স অনুযায়ী যদি লক্ষ্য করি তাহলে ২০২৪-২৫ মানে কারেন্ট ইয়ার যেটা, সেখানে এরা নিজেদের রেভিনিউ করেছে ৭,০০৯ কোটি এবং প্যাট করেছে কত? ২৯৭ কোটি। আমি এখানে একটু পরে আসছি। ২০২৩ এ এদের রেভিনিউ কত ছিল? ৩,৯২৭ কোটি আর প্যাট ছিল -৬৩ কোটি। আর ২০২৪ এ সেটা ৫,৬০৯ কোটি হয় রেভিনিউ এবং প্যাট হয় -১০। কিন্তু এই রিসেন্ট ইয়ারে মানে য কি জানি এটা সব কোম্পানি খুব দেখতে পাই যে যখন আইপিও লিস্টিং এর বছর আসে তখন হুট করেই কেমন যেন লাভ দেখিয়ে দেয়। কি করে লাভ দেখায় ঠিক মানে বলে বুঝে উঠতে পারি না। তো দেখুন, যদি আমরা খুব লক্ষ্য করি তাহলে সেলস গ্রোথ কিন্তু ১ম এ ২০২৩ থেকে ২০২৪ এ ৪৩% ছিল। কিন্তু এই রিসেন্ট ইয়ারে সেই সেলস গ্রোথ কিন্তু ড্রপ হয়েছে ২৫% আর
এই যে এই লাভটা বা প্রফিটটা দেখতে পাচ্ছেন ২৯৭ কোটি। এখানে কিন্তু আপনাদের বলে রাখি মোটামুটি ৳১৬৭ কোটি মতো ওয়ান টাইম এন্ট্রি হয়েছে। মানে ওয়ান টাইম এন্ট্রি। এটা কিন্তু রেগুলার আসবে না। ফলত এটা ১০০ আ মা সরি ২৯৭ কোটি মনে হচ্ছে। যদি ১৬৭ কোটি বাদ দেন তাহলে ওই খুব যৎসামান্যই প্রফিটটা আছে। কিন্তু তারপরেও যেহেতু এই বছর ওদের আইপিও আসবে, আগে লস চলছিল হুট করে এবার প্রফিটে এন্টার করেছে। যাই হোক, যাই না। মানে ওই যে ১৬৭ কোটির যে অন টাইম এন্ট্রি এটা একটা মজার বিষয় কিন্তু। যেহেতু আইপিও আসছে কোম্পানিকে লিস্টিং করাতে হবে। ফলত এটা একটা মজাদার খেলা ওরা করেছে। কোম্পানির যে শক্তি বা কোম্পানির যে পজিটিভ দিকগুলা সেগুলো আমরা যদি খুব লক্ষ্য করি তাহলে আ আ সাধারণত বলতেই হয় যে ভারতবর্ষের টপ যে চশমার কোম্পানি সেগুলোর আ সেরা কোম্পানি হচ্ছে লেন্সকার্ট। লেন্সকার্ট একটা লিডিং অপটিক্যাল মানে চশমার কোম্পানি। ফলত ভারতবর্ষের যে একটা ছবি এই লেন্সকার্টের মাধ্যমে কিন্তু অনেকভাবেই বদলে গেছে। কারণ আমরা দেখেছি ১০ বছর আগে যে ১০-১৫ বছর আগে দেখতাম যে আমাদের ভারতবর্ষে চশমার চলন তেমন একটা ছিল না। কিন্তু বা থাকলেও মানুষ সেটাকে ইগনোর করার চেষ্টা করত। কিন্তু এই লেন্সকার্টের মাধ্যমে দেখেছি যে চশমার প্রচলন অনেকটাই বেড়ে গেছে। আগে তো মানুষ শুধুমাত্র যে কি বলব? চোখ খারাপ হলেই চশমা ইউজ করত। কিন্তু এই লেন্সকার্টের জন্যই এখন মানুষ কি হয়েছে ফ্যাশনের জন্য অনেকেও চশমা ইউজ করে। আগে চশমা ছিল কি? একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট বলতে কস্টলি প্রোডাক্ট। কিন্তু এখন লেন্স কার্টের মাধ্যমে সেই চশমা কি হয়েছে? সেটা মানে কি বলবো? চিপও হয়েছে এবং মানে ভালো ফ্যাশনের মানে ডিজাইনের এক কথায় বলা যেতে পারে। ভালো ডিজাইন এবং আম আম ভালো ডিজাইনও পাওয়া যাচ্ছে এবং সেটা আবার কিসের মাধ্যমে? লো কস্ট এও পাওয়া যাচ্ছে। তো এর ফলে মানুষের কাছে ধীরে কিন্তু চশমাটা আগের তুলনায় অনেক বেড়ে গেছে এই লেন্স কার্টের মাধ্যমে। সেইজন্য বলা যেতে পারে ভারতের ইতিহাসে লেন্স কার্টের অনেক ভূমিকা রয়েছে। জানেন এটা প্রযুক্তি নির্ভর পরিষেবা। নিজস্ব উৎপাদন ইউনিট রয়েছে। যেহেতু এই লেন্স কার্টের দুটো, দুটো কি রয়েছে? দুটো বড় উৎপাদন ফ্যাক্টরি রয়েছে। প্রোডাকশন হাউস। একটা রয়েছে গুরুগ্রামে আরেকটা রাজস্থানে আ সম্ভবত। তো ফলত সেই দুটো ইউনিটের মাধ্যমে এরা হিউজ প্রোডাকশন করতে পারে। ফলত এদের তুলনামূলকভাবে খরচটা অনেক কম আসে। আর উচ্চ গ্রোথ সম্ভাবনা। আপনারা জানেন যে এখনো ভারতবর্ষের অনেক পরিবার বা অনেক মানুষ চশমা ইউজ করতে হেজিটেশন বোধ করেন। কিন্তু মানুষের মধ্যে যত একটা কি বলবো শিক্ষার প্রভাব আসবে, মানুষ আরো সচেতন হবে, তখন কিন্তু মানুষ চশমা পড়তে আম হেজিটেস হেজিটেশন করবে না। তারা স্বইচ্ছায় সেটাকে ইউজ করবে। এছাড়াও বর্তমান একটা জিনিস আমরা লক্ষ্য করছি কি, যে এখন মানুষ বেশিরভাগ সময় ল্যাপটপ কিংবা কম্পিউটার কিংবা মোবাইলের স্ক্রিনে সময় কাটায়। ফলত তাদের চোখের একটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে। তো ফলত বেশি মাত্রায় ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের টাইমটা বেশি দেওয়ায় মানুষের চোখের তুলনামূলকভাবে সমস্যাগুলো বৃদ্ধি পাবে। ফলত একটা সময় আসবে বেশিরভাগ মানুষেরই চশমার প্রয়োজন হচ্ছে। ফলত এখান থেকে বোঝা যায় যে এর উচ্চ গ্রোথ বা হাই গ্রোথ এর একটা সম্ভাবনা রয়েছে। দেখুন কোম্পানির যেমন ভালো দিক রয়েছে, তেমনি অনেক আবার ঝুঁকিও রয়েছে বা চ্যালেঞ্জ রয়েছে। যেমন প্রতিযোগিতা। এখন এই লেন্সকার্ট টপ বা লিডিং তার আশেপাশেও চশমার যে সেক্টর রয়েছে সেখানে তার আশেপাশেও কেউ নেই। তার যদি ভারতে ধরেন তাহলে ওর ২য় নম্বর যদি ১ নম্বরে আমরা লেন্সকার্টকে বলি তাহলে ২য় টাইটান। কিন্তু টাইটান এবং লেন্সকার্টের যে গ্যাপ ১ এবং ২ এর মধ্যে যে গ্যাপটা সেটা হিউজ পরিমাণে গ্যাপ রয়েছে। ফলত এখানে আম ভবিষ্যতে ঝুঁকি তো থাকতে পারে। কারণ টাইটান আমরা জানি আ এখন কম্পিটিশন এ কাছাকাছি না আসতে পারলেও টাইটান জানি আমরা অনেক বড় একটা টাটার ব্র্যান্ড। ফলত সে যে ভবিষ্যতে একটা কম্পিটিশন তৈরি করবে না তা কিন্তু বলা মুশকিল। কারণ সে ভবিষ্যতে কিন্তু একটা বড় টক্কর দিতেই পারে। তারপরে এখানে উচ্চ খরচ রয়েছে। খরচটা কিরকম? যেমন যদি নতুনভাবে নতুনভাবে কি করা যায় মার্কেটিং বা যদি আ অফলাইন স্টোর খুলতে যাওয়া যায় তাহলে অনেক পরিমাণে খরচ হয়। টাকা দরকার হয়। তাছাড়া কাঁচামাল আমদানি নির্ভরতা। আমরা জানি এই লেন্স কার্ট বেশিরভাগ পরিমাণেই কাঁচামাল নিয়ে আসে চীন থেকে। কিন্তু চীন যেহেতু আমাদের কম্পিটিটর, ভারতের কম্পিটিটর চীন। ফলত চীনের সাথে যদি আমাদের কোনো নোকঝোক হয় তাহলে কিন্তু এই কাঁচামাল নিয়েই অনেক সমস্যা দাঁড়িয়ে যাবে।
কারণ চীনের সাথে যদি আমাদের কোনো সম্পর্কে আ সমস্যার সৃষ্টি হয়, ফলত চীন কি? চীন কাঁচামালের দাম বৃদ্ধি করবে বা চীন যদি কাঁচামাল আটকে দেয়, তাহলে এই চশমার দাম স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। ফলত বিজনেসে একটা সমস্যা আসতে পারে। এছাড়াও আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের ভারতের আ দেখছি বর্তমানে সব সেক্টরেই মোটা ভাই বলতে আম্বানি নিজের হাত বাড়াচ্ছে। এই মোটা ভাই এই চশমার সেক্টরেও নিজের একটা কোনো ব্র্যান্ড লঞ্চ করে দিল। তখন কিন্তু যদি লঞ্চ করে দেয় তাহলে কিন্তু খুব একটা বড় কম্পিটিশন আসার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু চশমার বিজনেসটা হচ্ছে বিজনেস মডেল খুবই সহজ। এখানে কোনো টেকনিক্যাল বা এনালাইসিস এর কোনো দরকার নেই। কাঁচামাল নিয়ে আসো, সেটাকে মডিফাই করো, ডিজাইন দাও, তারপরে মার্কেটে কাস্টমারের কাছে বিক্রি করো। মানে কোনো মানে যে বড় বিষয় আছে তা কিন্তু না। ফলত অনেকেও অনেক পরবর্তীতে দেখা যেতে পারে যে যদি এইখান থেকে ভালো একটা মুনাফা আসে তাহলে অনেক কোম্পানি সহজেই এই সেক্টরে এন্ট্রি করে যেতে পারে। এটা একটা এগুলো ঝুঁকি বা চ্যালেঞ্জ রয়েছে এই সেক্টরের জন্য। এবার আলোচনা করব মূল বিষয় নিয়ে আইপিও নিয়ে। আমরা জানি যে আইপিও লিস্টিং মানে লেন্সকার্টের আইপিও লিস্টিং শুরু হয়েছে ৩১ তারিখ থেকে চলবে ৪ নভেম্বর পর্যন্ত। এর দামটা ধার্য করা হয়েছে ৩৮২ থেকে আ ৳৪০২ পার শেয়ার। এই আইপিওর মাধ্যমে কোম্পানি প্রায় ৭,০০০ থেকে ৮,০০০ কোটি টাকার মতো উঠাতে চেয়েছে। যাই হোক, কিন্তু এই আইপিও নিয়ে মেইন বিষয়টা হচ্ছে অনেক বড় একটা বিষয়। কারণ আইপিও আমরা ওভারঅল যেটুকু দেখতে পাচ্ছি, লেন্সকার্ট কোম্পানি কিন্তু খারাপ নয়। লেন্সকার্ট যদি বলা যায় ভারতের একটা টপ মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি। গুরুত্বপূর্ণ একটা আ অ মা নিজের জায়গা মানে কি বলবো? নিজের জায়গাটাকে একেবারে মনোপলি ভাবে দাঁড় করিয়ে দিয়েছে ভারতবর্ষে। এবং এই কোম্পানির সাথে, সাথে ভারতের যে ছবি সেটাও অনেক বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি কোম্পানির যে আ বিজনেস মডেল এগুলো দেখি তাহলে এগুলো দিক দিয়ে কোম্পানি কিন্তু দারুণ করছে। একটা স্টার্টআপ হয়ে এই কোম্পানি কিন্তু দারুণভাবে গ্রো করেছে এবং দারুণ নিজের জায়গাকে প্রতিষ্ঠিত করিয়ে দিয়েছে। সবই ঠিক আছে। কিন্তু যখন এই কোম্পানির ফাউন্ডার পীয়ূষ গোয়েল যখন তার কোম্পানিটাকে লিস্টিং করাতে চাইছেন, মানে আইপিও নিয়ে এসে টাকা উঠাতে চাইছেন, তখন মনে হচ্ছে যারা রিটেইল ইনভেস্টর তাদের দিক দেখে ইনি এতদিন তো চশমা পরিয়েছেন, কিন্তু এখন মনে হচ্ছে টুপি পরাচ্ছেন। এই কথাটার পিছনে কিন্তু অনেক বড় উদ্দেশ্য রয়েছে। আমি কিন্তু এমনি বলে দিচ্ছি না বা বলছি না। কারণ ঠিক সেইরকমই মনে হচ্ছে যে তিনি এমন একটা ভ্যালুয়েশন সৃষ্টি করছেন যে কি বলবো? প্রায় ওই ২৫০ এর মতো ভ্যালুয়েশন কোম্পানির। ২৫০ তে একটা নিউ লিস্টিং কোম্পানি আম মানে কিছু বুঝে উঠতে পারছি না। মানে এর পিছনে অনেক বড় একটা গল্প আছে। তারপরে যদি দেখবেন আপনাদের কাছে পুরো গল্পটা সহজ হয়ে যাবে। এবার আলোচনা করব এই পয়েন্টটাকে নিয়ে। আইপিও ইনভেস্টিং হেজিটেশন মানে আমাদের মনের মধ্যে কেন হেজিটেশন হচ্ছে? এই মানে কোম্পানি যখন এত ভালো, কোম্পানির বিজনেস মডেল দারুণ, সবই কিছু তো ঠিকই আছে। কিন্তু যখন ইনভেস্টিং করতে যাচ্ছি আমাদের মনের মধ্যে কিন্তু একটা হেজিটেশন কাজ করছে। আর সেই হেজিটেশনটা হচ্ছে এই হেজিটেশন এর পিছনে অনেক বড় কারণ আছে। সেই কারণটা নিয়েই আমি আজকে আলোচনা করব। ২০২৫ এর জুলাই মাসে ও আ 4 পয়েন্ট মানে 26 ক্রোর শেয়ারস লেন্সকার্টের সেটা ৳৫২ করে। কত করে? ৫২ 52 পার শেয়ার। মানে ৳৫২ করে কিনেছিল। ৳৫২ করে সে কিন্তু পার শেয়ার কিনেছিল। কত? ৩ মাস আগেই। ৩ মাস আগে জুলাই। কিন্তু সেটাই আ প্রায় ওই ৳২২২ কোটি মতো সে কিনেছিল। কিন্তু সেটাই যখন সে এখন আইপিও লিস্টিং করছে সেটার তখন ভ্যালুয়েশন ছিল কোম্পানির মোটামুটি ওই ৳৮,৫০০ কোটি টাকার মতো। কিন্তু এখন এই ৩ মাস পরে মোটামুটি এখন কি অক্টোবর শেষ নভেম্বর শুরু। তো এখন এই ৩ মাস পরেই সেই কোম্পানির ভ্যালুয়েশন দাঁড় হয়ে গেছে মোটামুটি কত? সেই কোম্পানির ভ্যালুয়েশন দাঁড় হয়ে গেছে প্রায় ৳৭০,০০০ কোটি টাকা। মানে সেই ৳৭০,০০০ কোটি টাকার ভ্যালুয়েশন অনুযায়ী সে মার্কেট থেকে টাকা তুলতে চাইছে। আর সে আ সেই অনুযায়ী এখন পার শেয়ার পড়ছে ৳৪০২ পার শেয়ার। মানে ৩ মাসে কত? 8 টাইমস কোম্পানির তেমন যদি আমরা দেখি, আমরা যদি প্রফিট অ্যান্ড লস সেগমেন্ট গুলা দেখি, তাহলে যদি দেখি ২০২৩ থেকে ২৪ এ আসার সময় কোম্পানির যে রেভিনিউ বা সেলস গ্রোথ ছিল সেটা ছিল ৪৩% আর ২৪ থেকে ২৫ এ আসার সময় ওইটা দাঁড়িয়ে গেছে ২৫%। মানে সেলস গ্রোথ এ কিন্তু ড্রপ হয়েছে। আর প্রফিট গ্রোথ বেড়েছে। প্রফিট গ্রোথ বেড়েছে সে ঠিক আছে। কিন্তু সেখানে তো ওয়ান টাইম এন্ট্রিও আছে ১৬৭ কোটি টাকার। তাহলে যে ৳২৯৭ কোটি টাকার যে প্রফিটটা দেখিয়েছে, তাহলে কি এটা এর মধ্যে কত ৳১৬৭ কোটি টাকার ওয়ান টাইম এন্ট্রি আছে। তাহলে এত বড় প্রফিট তো নয়। কিন্তু তারপরও কোম্পানি এমন কিছুও করেনি
কিছুই করেনি ৩ মাসে এমন কিছু। এমন বড় কিছু বা যে সেলস গ্রোথ বেড়ে গেছে বা প্রফিটটা একেবারে অনেক বেশি হয়ে গেছে কোম্পানির বা অনেক বড় একটা কোম্পানি অ্যাকোয়ার করে নিয়েছে তা কিছুই হয়নি। কিন্তু তারপরেও কি করে ৩ মাসে কোম্পানির ভ্যালুয়েশন 8 টাইমস হয়? এইজন্যই বলছি যে পীযূষ বানসাল কি মানে কি নিজের শেয়ার বিক্রি করার জন্যই এই আইপিও লিস্টিং করাচ্ছেন নাকি ঠিক বুঝে পাচ্ছি না। রিটেল ট্রেডারদের শুধুমাত্র মনে হচ্ছে যে আম একটা হাই প্রাইস এ একটা জিনিসকে ধরিয়ে নিজের মাল সব ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি যেন সৃষ্টি হয়ে গেছে। তাই জন্যই আমি বারবার বলছি, আমাদের কাছে যে সমস্ত রিটেল ট্রেডাররা আমরা যারা আছি আমাদের কাছে কিন্তু খুবই হার্ডকোর মানে হার্ড পরিশ্রমের মাধ্যমে টাকাগুলো রয়েছে। ফলত সবকিছু বুঝে সুঝেই ইনভেস্ট গুলা করবেন। কারণ ৩ মাসের এই গল্পটা তো আপনারা খুব ভালো করেই লক্ষ্য করছেন যে ৩ মাসে কি করে একটা কোম্পানির ভ্যালুয়েশন 8 টাইমস হয়ে যায়। এটা কি নয় সাধারণ মানুষকে যে চশমা বেচতে মা মা টুপি পড়াতেও শুরু করে দিয়েছে সাধারণ মানুষকে। তো ফলত আপনারা ভেবে দেখবেন। আমি যে সমস্ত এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত কথাবার্তা বলতে চাইছি সবই কিন্তু আ এডুকেশনাল পারপাস এর অনুযায়ী। ইনভেস্ট করার অনুমতি বা কোন রিকমেন্ডেশন করছি না। আপনারা নিজেদের মতামত অনুযায়ী ইনভেস্ট করবেন, আইপিও করবেন, যা কিছু করবেন। কিন্তু তারপরেও আমি বলব আপনারা সমস্ত কিছুই যা কিছু করবেন ভেবে কিংবা আপনাদের ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার এর সাথে কথা বলে জায়গাগুলোতে হাত দিবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।